This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুরুতেই যে খবরে নজর রাখবো রনিপা, যে ভোটের বঙ্গে আজ 1 মে মানে আন্তর্জাতিক শ্রমিক দিবস, আর সেই শ্রমিক দিবসে কর্মহীন হলেন প্রায় 1000 শ্রমিক। শ্রমিক দিবসে কর্মহারা প্রায় 1000 শ্রমিক। আন্তর্জাতিক মে দিবসের আগেই কর্মবিরতির বিজ্ঞপ্তি চা বাগানে। বানারহাটের তোতাপাড়া চা বাগানে এই কর্মবিরতির নোটিশ। আরও বিস্তারিত জানবো সহকর্মী রনি চৌধুরীর কাছ থেকে। রনি, যেমনটা একটু আগেও তোমার থেকে জানতে চাইছিলাম যে 1 মে একটা প্রতীকী দিন শ্রমিক মেহনতি মানুষদের, সেরকম একটা দিনে যদি চা বাগানের বাইরে একটা নোটিশ পড়ে যে কাল থেকে আর কাজে আসতে হবে না, কি মানসিক পরিস্থিতি দাঁড়ায় ওই 1000 শ্রমিক এবং তাদের পরিবারের? দেখো দীপ, একদমই তাই। রীতিমতো বিষাদের ছায়া ডুয়ার্সের এই তোতাপাড়া চা বাগানে, কারণ গতকাল রাতে বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে তারা চলে যায় এবং যেখানে তারা অজুহাত দেখিয়েছে যে বাগানে পাতা উৎপাদন হচ্ছে না সঠিকভাবে, সেই কারণেই লসে রান করছে বাগান। এই অজুহাতে কিন্তু বাগানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেওয়া হয়েছে। আমরা জানি যে গত কয়েকদিন থেকে টানা চা বাগান শ্রমিকের সঙ্গে মালিক কর্তৃপক্ষের একটা অসন্তোষ তৈরি হয়েছিল বিভিন্ন কারণে। বাগান শ্রমিকদের প্রায় 3 দিনের মজুরি বকেয়া ছিল। 3 সপ্তাহের যে বকেয়া মজুরি ছিল সেই মজুরির দাবিতে তারা আন্দোলন শুরু করেছিলেন। বানারহাট থানা গত 27 তারিখ ঘেরাও করে তারা দাবি জানান এবং সেই সময় তাদের আশ্বাস দেওয়া হয়েছিল টাকা পরিশোধ করা হবে দ্রুত, এবং সেই মতো গতকালকে কিন্তু তাদের শুধুমাত্র 1 সপ্তাহের টাকা দেওয়া হয়েছে। বাকি 2 সপ্তাহের টাকা না দিয়ে আচমকাই রাতের অন্ধকারে নোটিশ দিয়ে বাগান কর্তৃপক্ষ চলে যায় এবং সকালবেলা বাগানের শ্রমিকরা যখন কারখানাতে আসেন তারা দেখতে পান যে নোটিশ ঝুলছে, তালা মারা রয়েছে কারখানার গেটে, এবং সেই কারণে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ বাগানের শ্রমিকরা। আমাদের সঙ্গে থাকো, এই যে মানুষগুলো কাজ হারিয়েছেন কি বলছেন তারা, শুনবো। कल शाम को पता था, पेमेंट दिया, उस समय पेमेंट सब आया लेबर सब, तो शाम को पता चलता है कि 7:30-8 बजे तक की बगान बंद करके चला गया। और मालिक? हाँ मालिक, 1 पेमेंट दिया, 3 पेमेंट था तो 1 पेमेंट दिया और चला गया। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেশের 24 বিমানবন্দর ওড়ানোর আলাদা আলাদা হুমকি মেল পাঠিয়েছে টেরারাইজ 111 নামে একটি গোষ্ঠী। হুমকি মেলের পরেই ছড়ালো তীব্র আতঙ্ক, বাড়ছে উদ্বেগও। আর দীপ, আমরা যেমন জানি যে আজকে মুর্শিদাবাদে একেবারে হেভিওয়েট প্রচার। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা উভয়েরই জনসভা, 2 হেভিওয়েটের জোর টক্কর। বড়ুইয়া জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নওদায় বিজয় সংকল্প সভা শুভেন্দু অধিকারীর। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, একেবারে হেভিওয়েট টক্কর তো মুর্শিদাবাদে। একদমই হেভিওয়েটে উত্তপ্ত, যেমন রোদের তাপমাত্রা বাড়ছে সেরকম কিন্তু হেভিওয়েট নির্বাচনী প্রচারেও তাপমাত্রা বাড়ছে। আজকে শুধুমাত্র বহরমপুর লোকসভা রয়েছে, আগামী 13 তারিখ নির্বাচন। তার আগে বহরমপুর লোকসভার বড়োয়াই প্রচার করবেন মমতা ব্যানার্জি তাদের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে, এবং অন্যদিকে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে নওদায় একটি বিজয় সংকল্প সভা করবেন, এরপর এসে বহরমপুরে একটি রোড শো করবেন। অর্থাৎ কিন্তু মুর্শিদাবাদ অর্থাৎ বহরমপুর যে লোকসভা সেটা কিন্তু হাই ভোল্টেজ, যেমন রোদের তাপমাত্রা বাড়ছে সেই রকম প্রচারের তাপমাত্রাও কিন্তু বেড়ে চলেছে। 13 তারিখ নির্বাচন, এবং তার আগে যে এই মুর্শিদাবাদ কেন্দ্র অধীর চৌধুরীর গড় বলে পরিচিত, সেই জায়গায় গিয়ে 2 হেভিওয়েটের প্রচার এখন সেই দিকেই নজর কেড়েছে। কারণ মমতা ব্যানার্জি কি বলে, বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু তিনি আজকে প্রথম প্রচারে আসছেন। এর আগে 4টি জনসভা করলেও সেগুলি ছিল জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভার ক্ষেত্রে। আজকে বহরমপুরে প্রথম জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী, এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী এর আগে একদিন সভা করে গেছেন, আজকে আসছে বিজয় সংকল্প সভায় এবং তিনি রোড শো করবেন ঠিক অধীরগড়ে বহরমপুর শহরে। এর আগে তাকে অন্য দলে দেখা গেছিল শুভেন্দু অধিকারীকে এই বহরমপুর শহরে। এবার তিনি প্রচার করবেন এই লোকসভা ভোটে অধীর চৌধুরীর বিরুদ্ধে বিজেপির হয়ে। সেই জায়গায় কেমন থাকে মানুষের দল, একদমই কৌশিক, বোঝাই যাচ্ছে জোরদার টক্কর চলবে। সঙ্গে থাকো, নজর রাখো। প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। দিলীপের রোষে দলীয় কর্মীদেরই একাংশ। একই জায়গায় কেন বারবার কর্মসূচি? 7 সকালেই দলীয় কর্মীদের তুলোধনা দিলীপ ঘোষের। অন্যান্য দিনের মতোই 7 সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। এই এলাকায় আগেও একাধিক কর্মসূচি নিয়েছেন তিনি। ফের দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায় কর্মসূচি স্থির করায়
দলীয় কর্মীদেরই ধমক দিলীপের। ওদের মাথা কাজ করছে না, দলীয় কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ দিলীপের। কারা একই জায়গায় কর্মসূচি সাজাচ্ছে বারবার, বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। তবে এই জন্য যে একই জায়গায় বারবার প্রোগ্রাম করছে, সেই জন্য সময় কম আছে, তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে যাইছি, দেখলাম যে একই জায়গায় নিয়ে সেখানে আমি ঘুরে গেছি। ওদের মাথা চলছে না, প্রেশার নিতে পারছে না। নয় কে করছে বুঝতে পারছি না, আজকে ওটা আমি ক্যারি করছি। ভোটদানের শতকরা হার বৃদ্ধিতে সংখ্যায় কিন্তু এবার বিরোধীরা। গতকাল কমিশন জানালো প্রথম দফায় 66.14% এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। কিন্তু ভোট গ্রহণের দিন সন্ধ্যা 7টায় দেওয়া প্রাথমিক হিসাবে এই দুই হার ছিল যথাক্রমে 60 এবং 60.96%। দুটি পরিসংখ্যানের ফারাক প্রায় 6% মতো। সাধারণত এমনটা কিন্তু দেখা যায় না মত বিরোধীদের। আর তাদের কি দাবি? তাদের দাবি প্রতিটি আসনে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা নিয়ে চূড়ান্ত তথ্য নেই কমিশনের ওয়েবসাইটে। আরো বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, বিরোধীরা কি সিঁদুরে মেঘ দেখছেন? দেখো, আপাততভাবে যে রিয়াকশন উঠে আসছে তাতে কিন্তু সেই প্রশ্নই তোলা হচ্ছে। সীতারাম ইয়েচুরি তিনি একটি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন, সেখানে তিনি স্পষ্টভাবে যে প্রশ্ন করছেন যে কেন পার্সেন্টেজের মাধ্যমে তথ্য দেওয়া হচ্ছে, অ্যাকচুয়াল ফিগার কেন দেওয়া হচ্ছে না। যদি অ্যাকচুয়াল ফিগার দেওয়া না হয় তাহলে পার্সেন্টেজ বোঝা কখনোই সম্ভব নয়। এবং তার স্পষ্টভাবে অভিযোগ যে যেভাবে দেখা যাচ্ছে যে ভোটার টার্নআউট প্রথম পর্যায়ে অর্থাৎ ভোটের পরে যে তথ্য দেওয়া হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে কিছুটা বেশি, কিন্তু এটা কিছুটা বেশি মানতে নারাজ সীতারাম ইয়েচুরি। তার বক্তব্য যে এখানে অনেকটা বেড়ে গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে 11 দিন সময় কেন লাগলো এবং যে ভোটার টার্নআউটটা বেড়েছে সেখানে কনস্টিটিউয়েন্সি কত ভোটার কতটা বেড়েছে ভোটদানের হার সেই বিষয়টি কেন নেই। এবার যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্যের দিকে আমরা তাকাই তাহলে দেখা যাবে যে সামগ্রিকভাবে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে যে 190টার মধ্যে 153টাতে কিন্তু ভোটদানের হার কমে গিয়েছে। এবং এই ভোটদানের হার কমা কোনো কোনো জায়গায় সর্বাধিক 25% পর্যন্ত ভোটদানের হারও কিন্তু কোথাও কোথাও কমে গিয়েছে। এবং ফার্স্ট ফেজে দেখা যাচ্ছে যে 2019-এর তুলনায় যথেষ্ট কমেছে এবং সেকেন্ড ফেজেও কিন্তু সেই হার যথেষ্ট কমেছে। এবং কেন 11 দিন সময় লাগলো তা নিয়ে জয়রাম রমেশ তিনিও কিন্তু এক্সট্যান্ডার্ড লিখেছেন, অর্থাৎ বিরোধীরা প্রথম থেকেই একটা আশঙ্কার বাতাবরণ তৈরি করে রাখছেন। বেশ জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আমেঠির প্রার্থী নিয়ে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে কংগ্রেস। আমেঠিতে রাহুলের প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস। রাহুল প্রার্থী হবেন কিনা 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্তের সম্ভাবনা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.